আল্লাহ, আজকে বাইরে খুব গরম পড়ছে। কি যে গরম আমি তোমারে বুঝাই বলতে পারবো না। বাইরে খুব গরম আর তোমার বাসায় তো অনেক ঠান্ডা, তাই না? এমন একটা লোকরে বিয়ে করছি যার বাসায় একটা এসি লাগানোর মুরত নাই। যে গরমের গরম পড়ছে, ফ্যানের বাতাসে কি হয়? দেখো দেখো, আমি ঘামতে ঘামতে পুরো সিদ্ধ হয়ে যাইতেছি। সোনিয়া, এক কথা প্রতিদিন কইবা না। তুমি তো জানো যে আমার এসি লাগানোর মুরত নাই। যদি তোমার এতই গরম লাগে তাহলে গরমের সাথে নিজের একটু মানায় নাও। মানাই নিছি আনিস, তোমার সংসারে তোমারে বিয়া করার পর থেকে আমি অনেক কিছু মানাই নিছি, কিন্তু তোমার মাথায় রাখা উচিত সবকিছু এভাবে মানিয়ে নেওয়া যায় না। এই রোদের মধ্যে কষ্ট করে বাজার করে হাইটে হাইটে আসলাম। কই তুমি আমার এক গ্লাস ঠান্ডা পানি দিবা, তা না তুমি আমার সাথে চিৎকার চেঁচামেচি করতেছো। নাও বাজারগুলি নিয়ে যাও। আরে রাখো তোমার বাজার। আমি যে তোমাকে বলছিলাম আমার সাবান, শ্যাম্পু, বডি লোশন সবকিছু শেষ হয়ে গেছে, এগুলো কি আনছো? না, আনতে পারি নাই। আনতে পারো নাই মানে? কেন আনতে পারো নাই? কারণ আজকে মাসের 20 তারিখ সোনিয়া, আগামী মাসের বেতন পাইতে হইতে 5 তারিখ। তোমার ওই বডি লোশন, সাবান, শ্যাম্পুর যে দাম তা যদি আমি কিনতাম তাহলে পরে আর বাজার করা হইতো না। আগামী মাসে বেতন পাইলে আমি তোমার ওই সাবান, শ্যাম্পু সবকিছু কিনা দিব। তুমি আমাকে কচু দিবা? গত মাসে তো তুমি একই কথা বলছো। সি 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 সি, বড়ে সাবান, শ্যাম্পু, তেল এসব কিছু কিনা দিতে পারো না? কেমন পুরুষ মানুষ তুমি? তোমার যখন এতই অভাব তাহলে বিয়া করছো কেন? তোমার বিয়া করার আগে আমি কত সুন্দর ছিলাম, কত ফর্সা ছিলাম। দেখো দেখো আমারে, তোমার বিয়া করার পর থেকে, তোমার মতন একজন অকর্মারে বিয়া করার পর থেকে আমার গায়ের রং কেমন কালো হয়ে যাইতেছে। না না, তোমার বিয়া করার সিদ্ধান্তটা আমার জীবনের সবচাইতে বড় ভুল সিদ্ধান্ত। তুমি আমার জীবনটা নষ্ট করে দিছো আনিস। সোনি, কি ব্যাপার বৌমা, কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কিসের? আমি সবার থেকে উঠে আসলাম। না তেমন কিছু না আব্বা, ওই আমরা নিজেরা কথা বলতেছিলাম। মা, এই যে বাজার করে নিয়ে আসছি, বাজারগুলি ভিতরে নিয়ে যাও। কয়দিন ধরে ঘরে বাজার নাই, আলু ভর্তার ডাল খাইতে খাইতে আর পারতেছিলাম না। ও মাছ আনছিল সে? হ্যাঁ মা, মাছ আনছি। এই কয়দিন খাইতে তোমাকে অনেক কষ্ট হয়েছে, এটা আমিও খেয়াল করছি। এই দেখো বড় মাছ, এই যে তেলাপিয়া, বড় সাইজেরটা, দেখছো? আবারও তেলাপিয়া মাছ নিয়ে আইসোস? এই দেখছো তোমার পোলা আবারও তেলাপিয়া মাছ নিয়ে আইছে। কিরে আনিস, এই তেলাপিয়া মাছ খাওয়াই আমাকে নারী ভুড়ি জ্বালানোর চিন্তা ভাবনা করতে চাস নাকি? হ্যাঁ, কি কো আব্বা, আমি তো কিছুই বুঝতেছি না। সারা মাস তো তেলাপিয়ার পাঙ্গাস দিয়ে চালাইলি, আজকে বাজারে গেছো সেই তেলাপিয়াই নিয়ে আইসস। আর তেলাপিয়া মাছের যে গন্ধ, মুখের কাছে আনলে আমার বমি আসে। ওই যে পাশের বাসার করিম সাহেব আছে না, ওর পোলা প্রত্যেক দিন বাজার থেকে বড় বড় রুই মাছ নিয়ে আসে, কাতলা মাছ নিয়ে আসে। আমি দেখি আর আফসোস করি, আরে আমরাও পোলা জন্ম দিছি, হ্যাঁ দিছে, হ্যাঁ পোলা আনে বড় বড় মাছ আর আমার পোলা আনে তেলাপিয়া। মা, করিম সাহেবের পোলা অনেক বড় চাকরি করে, অনেক বড় বেতন পায়। তাছাড়া শুনছি তার 2 নম্বর ইনকাম আছে, কিন্তু তোমার পোলা তো এত বড় চাকরি করে না, এত বড় বেতনও পায় না মা। তোমার পোলা 2 নম্বর ইনকাম করে না মা, এই কারণে তোমার পোলা তুমি করে বড় বড় মাছ খাওয়াইতে পারে না মা। তোমার পোলা পারে না। তোর লেখাপড়া কি কম করাইছি? তোরে লেখাপড়া করতে দেয়া জায়গা জমি যা ছিল সব শেষ করে দিছি, নিজে তো কিছুই করা পারি নাই। আসল কথা কস না কে, বড় চাকরি পাওনের তো কোনো মুরদি নাই। তুই তেলাপিয়া মাছ আনছ না, তোর তেলাপিয়া মাছ তুই খা, আমি আজকে ভাতই খামু না। এই এই কি হলো? আরে ভাতই খাম না। কি শুরু করছো? এই যে একটা সোনা না, ঠিকই বলছে জমিদার তেলাপিয়া মাছ দিয়ে ভাত খাবে। আমি তোমাকে বলে দিতেছি, আমার সাবান, শ্যাম্পু, লোশন এই বাসায় না আসা পর্যন্ত এই বাসায় আমি রান্না বান্না করব। আনিস, অফিস থেকে আসার সময় ভালো দামি দেখে একটা গিফট নিয়ে আসবা। দামি গিফট নিয়ে আসবো কেন? আমার ছোট বোন তানিয়ার যে জন্মদিন, তোমাকে আমাকে যে সন্ধ্যার সময় ইনভাইট করছে, ভুলে গেছো তাই না? ওরে, আসলে ভুলে গেছিলাম। হ্যাঁ, আমার বোনের জন্মদিন না, ভুলে তো যাবাই। তোমার পরিবারের কোনো কিছু হলে তোমার মাথায় ঠিকই থাকতো। যাই হোক, আসার সময় ভালো দামি দেখে একটা গিফট নিয়ে আসবা, আমার বোন দেখেই যেন খুশি হয়ে যায়। দামি গিফট কোত্থেকে নিয়ে আসবো? হাতে তো টাকা নাই। টাকা না থাকলে টাকা ম্যানেজ করো আনিস। আমার ছোট বোনের জন্মদিনে তাকে যদি আমি ভালো দামি একটা গিফট দিতে না পারি, তাহলে তো আমার মান সম্মান বলতে কিছুই থাকবে না। দেখো, এখন তো মাসের শেষ,
কারো কাছে ধার চাইলেও টাকা পাবো না। এক কাজ করলে কেমন হয়, এই তানিয়ার বার্থডেতে তুমি একা যাও, আমি না গেলাম। আমি না গেলে তো আর বার্থডে গিফট দেওয়া লাগলো না, বুঝছো না? আমার বোনের জন্মদিনে তুমি যাবা না তাকে গিফট দেওয়ার ভয়ে? এত বড় ছোট লোক তুমি আনিস? ছি 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 ছি। আমার তো অবাক লাগছে, তোমার মতো একটা নিজ ছোট লোককে আমি ভালোবেসে বিয়ে করছি। সোনিয়া, তুমি একটু বোঝার চেষ্টা করো, এখানে তো ছোট লোকের কিছু নাই। আমার কাছে এই মুহূর্তে টাকা নাই, তাই আমি যেতে যাচ্ছি না। তুমি একা যাও। আমার জামাই থাকতে আমি যদি একা একা আমার বোনের জন্মদিনে যাই, আমার আত্মীয় স্বজনরা কি বলবে? আজকে যদি আমার জামাই না থাকতো, আমি যদি বিধবা হইতাম, তাহলে ঠিক আমি একা যেতাম। আমি কোনো কথা শুনতে চাই না। আজকে সন্ধ্যার সময় তুমি আমার সাথে আমার বোনের জন্মদিনে যাবে। আর হ্যাঁ, অফিস থেকে আসার সময় অবশ্যই ভালো দামি দেখে একটা গিফট নিয়ে আসবে। আবারও গিফট নিয়ে আসবো? কোত্থেকে? টাকা পাবো কোথায়? টাকা কোথাও না পেলে ভিক্ষা করো। বারবার টাকা কোথায় পাবো, টাকা কোথায় পাবো বোর সেটা বলতে তোমার লজ্জা করে না? তোমার অফিস থেকে কিছু টাকা অ্যাডভান্স নাও, তোমার বসকে বলো সামনের মাসের স্যালারি থেকে তোমাকে কিছু টাকা অগ্রিম দিয়ে দিতে। আচ্ছা ঠিক আছে, স্যারের সাথে কথা বলি। স্যার যদি কিছু টাকা অ্যাডভান্স দেয় তাহলে একটা গিফট কিনে নিয়ে আসবো। মনে রেখো আনিস, তোমার কারণে যদি আমি আমার পরিবারের কাছে ছোট হই, তোমার সংসারের সমস্ত কিছু ভেঙে আমি একদম চুরমার করে ফেলবো। আনিস, মা মা বাবা, ওই তোর বাপের এই ওষুধটা শেষ হয়ে গেছে, অফিস থেকে আসার পথে ওষুধটা নিয়ে আসিস। মা, ওষুধটা কি 2টা দিন পরে আনলে হয়? কি করছ তুই? 2 দিন পরে আনবি মানে? আরে তোর আব্বা যদি এই ওষুধ না খায় তাহলে তো তোর আব্বা অসুস্থ হয়ে যাইবো। তখন কি করবি? ডাক্তার কাছে তোর আব্বারে নিয়ে দৌড়াদৌড়ি করা লাগবে। তার থেকে ভালো বাবা, যে কইরা পারিস ওষুধটা আজকে আনবি বাবা। ঠিক আছে মা, আমি দেখি কি করা যায়। স্যার, আপনার সাথে কিছু কথা ছিল। আপনার সাথে আমার কিছু কথা ছিল। ইনফ্যাক্ট আমি এখনই আপনাকে ডেকে পাঠাতাম। আপনি আসুন স্যার। আচ্ছা আলী সাহেব, এটা তো একটা অফিস, তাই না? স্যার, অফিসের একটা নিয়ম আছে, একটা টাইমিং আছে। আমি খোঁজ খবর নিয়ে দেখেছি যে আপনি ম্যাক্সিমাম টাইমে অফিসে লেট করে আসেন। কেন? স্যার, আমার বাসা অফিস থেকে অনেক দূরে, তো আমি বাসে করে আসি। অনেক সময় বাসের জন্য লাইনে দাঁড়ায় থাকতে হয়, আবার মাঝে মধ্যে জেনে করি, তাই দেরি হয়ে যায় স্যার। আপনি বাসে অফিসে কেন আসবেন? আপনি সিএনজিতে আসবেন। স্যার, আমার বাসা মিরপুরে আর অফিস তো উত্তরায়। তো প্রতিদিন যদি আমি মিরপুর থেকে উত্তরায় সিএনজি করে আসি, অনেকগুলো টাকা তো স্যার ভাড়াতেই চলে যাবে। অফিস আপনার উত্তরা আর আপনি থাকেন সেই মিরপুর, লেট তো আপনার হবেই। আপনি থাকবেন অফিসের আশপাশে, আপনি এত দূরে গিয়ে কেন থাকেন? স্যার, ওইদিকে বাসা ভাড়া একটু কম, আর এইদিকে তো স্যার বাসা ভাড়া অনেক বেশি। আপনি তো জানেন কয় টাকা বেতন পাই। সব যদি বাসা ভাড়া আর গাড়ি ভাড়াতেই চলে যায়, তাহলে সংসার চালাবো কিভাবে? আপনার সংসার আপনি কিভাবে চালাবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার, এটা আমার ব্যাপার। আমি শুধু আপনাকে এইটুকুই বলতে পারি, আজকের পর থেকে আপনি যদি অফিসার একদিনও লেট করে আসেন, তাহলে আমি আপনাকে ফায়ার করতে বাধ্য হব। সরি স্যার, আর দেরি হবে না। আচ্ছা, আপনি এরকম আনস্মার্ট কেন বলেন তো? কি ধরনের কাপড় চোপড় পরে অফিসে চলে আসছেন? শার্ট কুচকানো, প্যান্টের কোনো আয়রন নাই, কিছু নেই, এভাবে অফিসে কেন আসেন? স্যার, ওই শার্ট প্যান্ট একটু পুরনো হয়েছে তো, তাই কুচকে গেছে। হোয়াট? আপনি পুরনো শার্ট প্যান্ট পরে অফিসে আসেন? নতুন শার্ট প্যান্ট পরতে পারেন না? স্যার, যে বাসা ভাড়া, স্ত্রী খরচ, তাছাড়া আমার বাবা মাও খুব অসুস্থ, তাদের ওই চিকিৎসা, ঔষধ এগুলো কিনতে গিয়ে হাতে আর টাকা থাকে না। নিজের জন্য একটা ভালো শার্ট প্যান্ট কিনবো। এই ধরনের ইমোশনাল কথাবার্তা আপনি আমার সামনে বলবেন, এগুলো আমাকে বলে কোনো লাভ। আপনি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করেন, এখানে আসতে হলে আপনাকে পরিপাটি হয়ে সুন্দর হয়ে তারপরে আসবেন। নতুন নতুন জামা কাপড় পরবেন, আয়রন করা, সুন্দর ভাঁজ করা, সুন্দর প্যান্ট পরবেন, জামা পরবেন, তারপরে অফিসে আসবেন, ঠিক আছে? আরেকটা ব্যাপার, আপনি যেরকম আনস্মার্ট ভাবে অফিসে আসেন, অফিসে যখন বস আসে, ফায়ার আসে, বাইরের কোনো পার্টনার আসে, তারা আসার পর যদি আপনাকে দেখে তো তারা আপনার মতো আমাদেরকে আনস্মার্ট মনে করবে, আমাদের মান সম্মান সব নষ্ট হবে। আপনি এখন থেকে রেগুলার সুন্দর জামা কাপড় পরে অফিসে আসবেন। ইনফ্যাক্ট আমি সিকিউরিটিকে বলে রাখবো যে এরপরে যদি আপনি এই ধরনের কাপড় চোপড় পরে অফিসে ঢোকার চেষ্টা করেন, সেজন্য আপনাকে বাধা দেয়, আপনাকে যেন ঢুকতেই না দেয়।
1 ঘন্টার মধ্যে ফাইলটা রেডি করে আমার টেবিলে নিয়ে আসবেন। স্যার আপনার সাথে যে আমার কথা ছিল, আপনার উপর আমার মেজাজ এখন যথেষ্ট খারাপ, আমি প্রচন্ড রকমের রেগে আছি আপনার উপরে। এখন কোনো কথা আপনার আমি শুনি, মেজাজটা ঠান্ডা হতে দিন, তারপর আপনার কথা শুনি, ঠিক আছে? আসুন। হ্যালো, এই শোনো, আমি কিন্তু আমাদের বাসায় যাইতেছি। তুমি না বললা যে সন্ধ্যার সময় আমরা একসাথে যাব, এখন চলে যাচ্ছ যে? বাবা একটু আগে ফোন দিচ্ছে, বাসায় কতগুলো মেহমান আসবে, বড় আপা আসবে, বড় দুলাভাই আসবে, আর বাসায় তো অনেক কাজ, বাসায় সুন্দর করে সাজাইতে হবে। তা নিয়ে কি সব কাজ একা একা করতে পারবে নাকি? তাই আমি যাচ্ছি। এই শোনো, সন্ধ্যার সময় তুমি তাড়াতাড়ি চলে আসবা আর গিফট নিয়ে আসবা, দেরি করবা না কিন্তু। কি হলো, চুপ করে আছো কেন? কথা বলো। না না না, ঠিক আছে, তুমি যাও, আমি চলে আসবো। শোনো, আবারও বলতেছি, দামি দেখে একটা গিফট নিয়ে আসবা, বলে দিলাম। হুম। কি ব্যাপার আনিস সাহেব, অফিস তো ছুটি হয়ে গেছে অনেকক্ষণ আগে, বাসায় যাবেন না? না ভাই, বাসায় তো যাব, আমি আসলে আপনার জন্যই অপেক্ষা করতেছিলাম। আমার জন্য কিছু বলবেন? কি হবে বলি ভাই, আমার 5,000 টাকা খুব দরকার, আমার 5,000 টাকা ধার দিতে পারবেন? ভাই আমার কাছে তো টাকা পয়সা নেই, কিভাবে ধার দেবো বলেন? ভাই 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 ভাই, আমার 5,000 টাকা খুব দরকার, টাকাটা না পেলে আমার বিরাট বিপদ হয়ে যাবে। ভাই আপনি আমার 5,000 টাকা ধার দেন, আমি বেতন পাওয়ার সাথে সাথে আপনার টাকাটা দিয়ে দিব। ভাই আপনি কি বাংলা কথা বুঝেন না? বলতেছে আমার কাছে টাকা নাই, আমি কিভাবে দেবো আপনাকে? ভাই আমি জানি আপনার কাছে টাকাটা আছে, আচ্ছা যাই হোক, যদি 5,000 টাকা দিতে আপনার কষ্ট হয়ে যায়, অন্তত 3,000 টাকা দেন, তাইলে আমার বিপদটা উদ্ধার হয়, প্লিজ ভাই। আরে ভাই 3,000 টাকা দিয়ে আপনি কি করবেন? ভাবি কি অসুস্থ নাকি? না ভাই, হয়েছে কি, ওই আমার শালির জন্মদিন, কারণ আমার বউ খুব বায়না ধরছে আমার শালির জন্য আমি একটা দামি গিফট কিনে দেই, আমার কাছে তো এই মুহূর্তে টাকা নাই, কিভাবে দেই বলেন? তাই টাকাটা খুব দরকার, আমার বোন নাকি নাইলে মানিজ্জত থাকবে না শ্বশুর বাড়িতে, বুঝেনি তো শ্বশুর বাড়ির ব্যাপার স্যাপার। ভাই প্লিজ ভাই, একটু দেখেন ভাই। হায় রে আনিস সাহেব, নিজে ঠিক মতো খাইতে পারেন না, একটা ভালো শার্ট কিনতে পারেন না, অফিসে যান বাসে জুইলা, আসেন বাসে জুইলা, অথচ শালির বার্থডেতে গিফট দেওয়ার জন্য আপনার কাছে টাকা ধার চাইতেছেন। আরে ভাই এই জন্য না আপনার জীবনে কখনো উন্নতি হবে না, বুঝছেন? এই মিয়া, আপনারা তো অভাব অনটন থাকলে শালির বার্থডেতে যাওয়ার দরকার কি? আর গিফট দেওয়ার আপনার দরকারটা কি? হ্যাঁ, ও বুঝছি, শ্বশুর বাড়ির লোকজনের সামনে শালির গিফট দেওয়া বড় হইতে চাইতেছেন। হ্যাঁ, যাই হোক ভাই, আমার কাছে 3,000 টাকা নেই, 1,002 টাকা আছে, উড়িয়ে দিতেছে। কিন্তু ভাই বেতন পাওয়ার সাথে সাথে টাকাটা ফেরত দেবেন। অবশ্যই অবশ্যই ভাই, ভাই আপনি আমার কত বড় উপকার করলেন, আমি বেতন পাওয়া মাত্রই আপনার টাকাটা ফেরত দিয়ে দেবো ভাই। অনেক ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। ঠিক আছে। এই তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কাণ্ড জ্ঞান কি সব লোক পাইছে? কি শার্ট পরে তুমি আমার বোনের জন্মদিনে চলে আসছো? না হয়েছে কি, ওই যে একটু অফিসে দেরি হয়ে গেছিল, তারপর আবার তোর জন্য গিফটটা কিনলাম, গিফটটা কিন্তু আবার দেরি হয়ে গেছে, তারপর দৌড়াইতে দৌড়াইতে আসলাম যে একটু গামায় গেছি। সকালবেলা যে শার্ট পরে তুমি অফিসে গেছো, সেই শার্ট পরে তুমি আমার বোনের বার্থডেতে চলে আসছো। দেখছো নিজের অবস্থা, শার্ট ঘেমে বিচ্ছিরি গন্ধ আসতেছে। আল্লাহ, এখন আমার আত্মীয় স্বজন তোমাকে দেখলে আমার মান সম্মান সব যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে এক কাজ করো, তুমি এই গিফটটা রাখো, এটা তানিয়ারে দিয়ে দিও, কারণ সবাই দেখলে যদি তোমার ইজ্জত যায়, তাহলে আমি বাসায় চলে যাই, তুমি আনন্দ ফুর্তি করে আসতে দিলে আইসো। চুপ থাকো, বেশি কথা বলো, আসো। তানিয়া, আব্বা তোমার জামাই আসছে। দেখলাম তো। আরে দুলা ভাই, কেমন আছেন আপনি? খুব ভালো আছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মাই সুইট সিস্টার। এই যে এইটা তোমার বার্থডে গিফট। থ্যাংক ইউ দুলা ভাই। ফ্রেন্ডস, তোমরা সবাই এদিকে আসো। আমার বড় দুলা ভাই আমাকে একটা আইফোন 15 প্রো ম্যাক্স গিফট করছে, আর আমার মেজো দুলা ভাই এই যে একটা গিফট ধরিয়ে দিয়েছে, এটা আমি এখন সবার সামনে খুলবো এবং দেখাবো।
চলো। দুলা ভাই আপনি এত গিফটটা, বড় দুলা ভাই আমাকে একটা আইফোন 15 প্রো ম্যাক্স গিফট করছে আর আপনি সামান্য একটা কম দামি ঘড়ি গিফট করছেন। কিছু মনে করো না তানিয়া, তোমার মেয়ে বোনের জামাই যেরকম ছোট লোক তার মন মানসিকতা এরকম ছোট্ট, বুঝছো? নয়তো শালীর জন্মদিনে এই 150 টাকা দামের একটা ঘড়ি উপহার দেয়। দুলা ভাই ঘড়িটার দাম 150 টাকা না, 2000 টাকা। আর রাখো তোমার 2000 টাকা। আমি আমার শালীরে 2 লক্ষ টাকা দিয়ে একটা আইফোন গিফট করছি, আর তুমি সামান্য 50,000 টাকা দিয়ে একটা গিফট করতে পারলা না? তুমিও যে কি বলো না, সোনিয়া জামাই কি জীবনে একসাথে 50,000 টাকা দেখছে যে 50,000 টাকা গিফট দিবে? আপা গিফট তো গিফটই, সেটার দাম 50,000 হইলেই কি 50 টাকা হইলেই কি, মানুষ ভালোবেসে গিফট দিলে সেটার গ্রহণ করতে হয়। তাই বলে কি দুলা ভাই আপনি আমাকে এত কম দামে একটা ঘড়ি গিফট করবেন? আমার ফ্রেন্ডের সামনে তো আপনি আমাকে অপমান করলেন। তানিয়া চুপ কর, আমি তখনই বলছিলাম এই ছোট লোকরে বিয়া করিস না। আমার কথা তো তখন শুনস নাই, এখন দেখলি তো তার মন মানসিকতা কত ছোট। এই স্বামীর এলে তুই যেখানে যাবি ওইখানে তুই অপমান হবি। দেখ একটা অনুষ্ঠানে আসছে, তাও দেখ পুরান জামা কাপড় গায়ে দিয়ে আসছে, এরপর দেখ শরীর থেকে আসতেছে ঘামের বৃষ্টি গন্ধ। আব্বা আমার শরীর থেকে তো ঘামের গন্ধ আসবেই, কারণ আমি সারাদিন যে অমানসিক পরিশ্রম করে আসছি, আর এই শরীরের ঘাম ফালাই দেখেই মাস গেলে কোম্পানি আমার টাকা দেয়, সেই টাকা দিয়ে আমি আমার ঘরে খাবার কিনে নিয়ে যাই। এই যে আমার ঘরে যে আপনার মাইয়া যে খাবারটা খায় সেইটা আমার এই ঘাম ঝরানো টাকা দিয়েই। আমার শরীর থেকে এত ঘাম ঝরানোর গন্ধ আসতেছে, কিন্তু আব্বা আমি তো এখানে একটা অন্য গন্ধ পাইতেছি, অহংকারের গন্ধ, হিংসার গন্ধ, আত্ম অহমিকার গন্ধ। সি আব্বা সি। চুপ করো, কত বড় সাহস তুমি আমার আব্বাকে জ্ঞান দিতেছো? ছোট লোক ফকিন্নির বাচ্চা কোথাকার। আমার বোনের জন্মদিনে সস্তা একটা ঘড়ি নিয়ে নাচতে নাচতে চলে আসছো। তোমার কি বুদ্ধি নাই, বিবেক নাই? হ্যাঁ, ছোটবেলা থেকে কি তোমার বাপ মা তোমাকে শিখা নাই কোথায় গেলে কি নিয়ে যেতে হয়? এতগুলো মানুষের সামনে তুমি আমাকে ছোট করছো, আমার বাপের সামনে আমাকে ছোট করছো, আমার দুলাভাইয়ের সামনে আমাকে ছোট করছো। তোমাকে বিয়ে করে আমি আমার জীবনটা নষ্ট করে ফেলছি আনিস। তুমি আমার বোন দুলাভাই বাবার সামনে আমাকে একদম ছোট করে ফেলছো। তুমি আমার বোনের জন্মদিনে থাকার কোনো যোগ্যতাই রাখো না। যাও বাইরে গিয়ে দাঁড়ায় থাকো, আর দেখ তোমার এই সস্তা ঘুরে তুমিই পড়ো। যাও যাও। তুমি আজকে আমার যে লজ্জাটা দিছো না, আমার মন চাইতেছে গাড়ির নিচে গিয়ে আমি মইরা যাই। ওখানে আমার দুলাভাই ছিল, আমার বোন ছিল, আমার 14 গোষ্ঠী ছিল, সবার সামনে তুমি আমার মাথাটা একদম নিচু করে দিছো। আমি তোমার শেষবারের মতো বলতেছি, তুমি নিজের চলাফেরা ঠিক করো আর ইনকাম সোর্সটা একটু বাড়াও, না হলে আমি কিন্তু তোমার সাথে থাকবো না। থামো না, লোকজন আছে রাস্তাঘাটে, যে রিক্সাওয়ালা চাচা শুনতেছে, বাদ দাও না। আর রাখো তোমার রিক্সাওয়ালা শুনতেছে, এটা খুব গায়ে লাগলো। আর ওইদিকে আমার 14 গোষ্ঠী সবারে জানাই দিছো তুমি একটা ফকিন্নি মার্কেট একটা ঘড়ি নিয়ে গেছো আমার বোনের জন্য, ওইটা কিছু না? ঠিক আছে, আমার ভুল হয়েছে, আমি মাপ চাই। আমার এই কম দামি গিফট নিয়ে যাওয়া ঠিক হয় নাই, ভবিষ্যতে আমি দামি গিফট নিয়ে যাবো। তুমি ভবিষ্যতে কি নিবে আমার জানা হয়ে গেছে। দুলাভাইকে আমি কিভাবে মুখ দেখাবো? পানিটা খাও। আব্বার কি হয়েছে? আরে সেই দুপুরবেলা থেকে শরীরটা খারাপ। এই তোর অফিস যাওয়ার সময় যে ওষুধ আনতে বলছিলাম আনছোস? আর তোরে যে এতবার করে আমি ফোন করলাম, ফোন ধরস না কেন? কথা কস না কেন? ওষুধ আনছোস? না মা, আনতে পারি নাই। কি তুই ওষুধ আনস নাই? আরে ওই ওষুধ খাই নাই দেখে তো তোর বাপের শরীরটা খারাপ। ওষুধ আনস নাই কেন? মা ওষুধ কিনতে যে টাকাটা লাগবো ওই টাকাটা জোগাড় করতে পারি নাই। ওষুধ কেনার টাকা জোগাড় করা পারস নাই বুঝলাম, তা এতক্ষণ কই আসিলি? হ্যাঁ, জামাই বউ দুজনে এত রাতে কোথেকে আইলি?
আবার ওই যে সোনিয়ার ছোট বোন আছে না তানিয়া, ওর জন্মদিন আছিল, ওইখানে গেছিলাম। শালির জন্মদিন পালন করবার গেছিলি? নিশ্চয় খালি হাতে যাস নাই, দামি উপহার নিয়ে তারপরে শালির জন্মদিন পালন করে আসলি। ভালো, বাপের ওষুধ কেনার টাকা তোর পকেটে থাকে না, শালির জন্মদিনের উপহার কেনার টাকা তোর পকেটে ঠিকই থাকে। বাবারে, বিয়া করছ, বউ পাইছ, শ্বশুর পাইছ, শাশুড়ি পাইছ, আমাকেও দিয়ার কি দরকার? হ্যাঁ, বউ শ্বশুর শাশুড়ি সবই তোর আপন, আমরাই তোর পর। না আব্বা, না আব্বা, না আব্বা, এই কথা কইও না। এই কথা কইলে আমার কষ্টের আর সীমা থাকবো না আব্বা। এই দুনিয়ায় তো তোমরাই আমার সবচেয়ে আপনজন। আমি তানিয়ার লেগে একটা ঘড়ি কিনা নিয়ে গেছিলাম। ছোট মানুষ তো, খালি হাতে গেলে কষ্ট পাইতো। শালির কষ্টটা দেখলি, অথচ বাপ ওষুধ না খায় যে কষ্ট পাইতাছে, এটা তো চোখে পড়লো না? আনিসের বাপ, তুমি ঠিকই বলছো, আমাকে আনিস আর আমাকে নাই, পর হয়ে গেছে। এই যে বউ এই বাড়িতে আসনের পর থেকে আমার পোলাডারে জাদুটা না কইরা আমাদের কাছ থেকে আলাদা করে ফেলছে। খবরদার, একদম ফালতু কথা বলবেন না। আপনার ছেলে কি লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করে যে তার টাকার লোভে তাকে আমি জাদু মন্ত্র করে একদম আলাদা করে ফেলবো? আপনার ছেলে আপনাদেরকে ওষুধ কিনে দিতে পারতেছে না, সেই দোষ আপনারা আমার ঘাড়ে কেন চাপাইতেছেন? আপনার পোলা আপনার ওষুধ কিনা দিতে পারে না, সেই সমস্ত দোষ আপনি আমার ঘাড়ে কেন চাপাইতেছেন? নাকি আমার ঘাড়ে দোষ না চাপাইলে আপনাদের পেটের ভাত হজম হয় না? মুখ সামলাইয়া কথা কবা বৌমা। তুমি বাসার থেকে দেখা গেছো না তোমার শ্বশুর অসুস্থ? তুমি তো ভালো করেই জানো আমার পোলার হাতে কোনো টাকা পয়সা নেই, তারপরেও আমার পোলারা দিয়ে দামি উপহার কিনায়া কেন তোমার বোনের জন্মদিনে নিয়ে গেছো? উপহার, গিফট? আপনার ছেলে একটা কম দামি ঘড়ি নিয়ে গেছে আমার বোনের জন্য, আর সেই ঘড়ি আমাদের বাসার কাজে বুয়ারা পড়ে। কাজের মাইয়া না পড়লেও তোমার বইনে ঠিকই করবো। তোমার বাপ মা ভাই বোন সবই কিছু লোভী, আর আমার পোলার পকেটে থেকে টাকা পয়সা নিয়ে তুই সবসময় চিন্তা করো তোমার বাপ মা ভাই বোনটা কি কিনে দিবে, সেই ঠান্ডায় তোমার মধ্যে থাকে। খবরদার, আমার বাপ মার নিয়ে একদম ফালতু কথা কইবেন না। আমার বাপ মা লোভী না, লোভী হচ্ছেন আপনারা দুইজন। কি কইলা? আমাকে লোভী কইলা? হানিস, তোর সামনে তোর বউ আমাকে এত বড় কথা কইলো, আমাকে লোভী কইলো, তুই কোনো কথা কইলি না? তোর বউরে তুই এত ভয় পাস? সি 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 বাবা, সি, তুই যে আমার পোলা, এই কথা ভাবতেই আমার লজ্জা লাগতেছে। আমার নিজের তো একটা মেয়ে আছে, তাই না? সেও তো কষ্ট করে সংসার করতেছে, কোনোদিন কোনো কিছু নিয়ে বোনরে তুই দেখতে গেছস? হ্যাঁ, আর শালির জন্য ঠিকই তুই দামি ঘড়ি কিনা জন্মদিন পালন করতে গেছস। আমরা সহ্য করলে কিন্তু আল্লাহ সহ্য করবো না বাবা, এইটা আমি কইলাম। মা মা আর কইও না, আর কইও না মা। আমিও তো একটা মানুষ মা, আমি না মা আর পারতাছি না মা। তো আমি কালকে সকালে আব্বার ওষুধ যেমনে পারি আমি আইনা দিব মা। মা আশা তোমার মাইয়া, আশা আমার কেউ না মা, আশা তো আমার বোন। আমার কি মন চায় না আমার বোনটা আমি দেখি, তারপর আমি তোমার কথা দিতে কালকে আশারে দেখতে যাবো। তোমার বউয়ের কথা কিছু মনে করে না মা, মা সব দোষ আমার গো মা, সব দোষ আমার। এই অসময় আবার কে আইলো? একটু পান খাই দেবো, শান্তি নাই। হ্যাঁ, এটা আল্লাহ। আসসালামু আলাইকুম মাউই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। যাও বসো। বৌমা, হ্যাঁ বৌমা। আম্মা কে আইছে? তোমার গণধর ভাই। তোমাদের পরিবারটা আগে জানতাম ছোট লোক ছিল, আজকে আবার প্রমাণিত হইলো ওরা আসলে ছোট লোক। আম্মা কি হইছে? আপনি এমনি কথা কইতাছেন? তোমার সাথে এইভাবে কথা বলবো না, কিভাবে কথা বলবো? তোমার ভাই এতদিন পরে তার বোনের শ্বশুর বাড়িতে আসছে, মিষ্টি পান সুপারি কিচ্ছু আনে নাই। কি আনছে? একটা তরমুজ, ছোট্ট একটা তরমুজ নিয়ে এসছে। ওই তরমুজটা মনে হইতেছে ফুটপাথ থেকে কিনে নিয়ে আসছে। আমরা কি তরমুজ খাই? সে কি জানে না আমরা তরমুজ খাই না? সে জানে না তোমার শ্বশুর আমি পান খাই? কেন আসার সময় একদিন পান নিয়ে আসতে পারলো না? কিনে আসছে একটা ছোট্ট তরমুজ।
আমার পোলা তো তোমাদের বাড়িতে যায়, সে তো মিষ্টি পান সুপারি ফল সব কিছু নিয়ে যায়, সেগুলো দেখেও তো শেখা দরকার। যত সব ছোট লোকের সাথে আত্মীয়তা করছি, যাও দেখো যায় তোমার ভাই কি খাইবে। কি রে আশা, বোন কেমন আছিস তুই? এই কয়দিন ভালোই আছিলাম, কিন্তু তুমি এখন বাড়িতে আইছো, এখন থেকে আমার অশান্তি আবার শুরু হয়ে যাবে। আমি আর সাথে কোনো সমস্যা হইল? সমস্যা হইছে মানে? তুমি কি জানো না যে আমার শ্বশুর শাশুড়ি পান খায়? তুমি তো পারতা তাদের জন্য এক বিড়া পান নিয়ে আসতে, কিন্তু তুমি কি নিয়ে আসছো? একটা তরমুজ। এই তরমুজ কে খাইবো? আমাগো ফ্রিজে তরমুজ পচতাছে। আরে আমি তো আর জানতাম না, তাছাড়া পান সুপারি জানবো, আমার কাছে টাকা ছিল না। পান সুপারির কথা মনে অবশ্য ছিল না। বোনের শ্বশুর বাড়িতে আসার সময় তোমার কোনো কিছুই মনে থাকে না, কিন্তু তুমি যখন নিজের শ্বশুর বাড়িতে যাও তখন তোমার সবকিছুই ঠিক মনে থাকে। তুমি যে পান সুপারি নিয়ে আসো নাই, একটা তরমুজ নিয়ে আসছো। তুমি কি জানো আমার শ্বশুর শাশুড়ি উঠতে বসতে আর সারাক্ষণ আমার কথা শোনাইবো? এমনিতেই আমি বাপের বাড়ি থেকে কোনো কিছু আনতে পারিনি, তার জন্য আমার শ্বশুর শাশুড়ি সারাক্ষণ আমার সাথে বকবক করতেই থাকে। তুমি কেন এই একটা তরমুজ নিয়ে আমরা দেখতে আইছো? আশা রে, তুই আমার অনেক আদরের বইনা ছিলি রে, সারাক্ষণ ভাইয়া 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 করে ডাকতি। আমার স্বভাবটা তো তুই নষ্ট করছস। এই যে ভাইয়া ভাইয়া ডাক শোনার লোভ, এইটা আমার ভাবে মধ্যে পায়া ভয় মনে হয় তোর কাছে সুইটটা আসি, তুই আমার ভাইয়া করে ডাক দিবি, আমার জড়ায় ধরবি। কিন্তু চাইলেই তো এখন আর তোর কাছে আসন যায় না, অনেক নিয়ম কানুনের বিষয় আছে, অনেক কিছু নিয়ে আসতে হয়। কিন্তু আমার তো সামর্থ্য নাই রে বোন, যে কারণে চাইলেই তোর কাছে আইতে পারি না, মনের চাহিদারে চাপা দিয়া রাখি। যাই হোক, তোর কি কইতাছি, কেমন আছিস তুই? আমি ভালো নাই ভাইজান। তোমরা যখন আমার বিয়া দিছো তখন তুমি আমার শ্বশুর শাশুড়ির কইছিলা যে আমার ফার্নিচার দি, সেই ফার্নিচার তুমি এখন পর্যন্ত দিতে পারো না। আর এই কারণে আমার শ্বশুর শাশুড়ি আমার জামাই সারাক্ষণ আমার খোটা দিতে থাকে, সারাক্ষণ আমার কথা শুনাইতে থাকে। ভাইজান, তুমি পারলে আমার ফার্নিচার গুলো ব্যবস্থা করে দাও। আমার আর আমার শ্বশুর বাড়ির কথা শুনতে ভালো লাগে না, আমার এই অত্যাচার সহ্য হয় না। আর কয়টা দিন ধৈর্য ধর, ভাইয়া আছি না, একটা ব্যবস্থা আমি করবো রে বোন, একটা ব্যবস্থা করবো। ভাইজান তুমি বহো, আমি তোমার দিকে নাস্তা বানাই লইতেছি। দূর পাগলি, পেটে ক্ষুধালে আমি তোরে দেখতে হই নাই, আমি তোরে দেখতে এসি মনে ক্ষুধালো। আরে বোন, এক অসহায় ভাই তার বোনরে দেখবো, খুব মনটা ছটফট করতেছিল, তোরে দেখতে এসে এই ক্ষুধা নিয়া। এখন ক্ষুধা কিছুটা কমে গেছে। ভাইজান, এত গরমের মধ্যে তুমি রোদ্দু থেকে আইছো, এক গ্লাস ঠান্ডা পানি খাওয়া যাও। খামু না কেন? তোর বাড়িতে আমি খামু না? আগে ফার্নিচার গুলি দিয়া তোর ঘরটা সাজাই, হাত বইরা পান সুপারি মিষ্টি নিয়ে আসি, একদম কবজি ডুবাই খামু। এই দিন কিন্তু না খেয়া যাবো না, আগে কয়ে গেলাম। আরে আমি যদি ভুল না করে থাকি তাহলে তুই আনিস, তাই না? হ্যাঁ আমি তো আনিস, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আরে আমার চিনতে পারলি না মানে কেন? আমি তোর বন্ধু, তোর ক্লাসমেট ফারুক। আল্লাহ, কি পরিবর্তন তোর! কি সুন্দর সুন্দর জামা কাপড়, দামি দামি জামা কাপড়, গাড়ি কি তোর নাকি? আরে বাহ, কেমনে সম্ভব? সব টেকনিক, বুদ্ধি আর পরিশ্রমের ফসল, বুঝলি বন্ধু? তোর দোয়ায় তোর এই বন্ধু এখন ঢাকা শহরে অনেক বড় ব্যবসায়ী। এই যে দেখতেছস এই গাড়িটা, শুধু এই গাড়িটা না, ঢাকা শহরে আমার আরো 3টা গাড়ি আছে, 3টা ফ্ল্যাট আছে। আরে বেটা, গ্রামের বাড়িতে তো আমার ডুপ্লেক্স বাড়ি আছে। কি কস তুই ফারুক? আমার কাছে তো সবকিছু জাদুর মতো লাগতেছে। তুই তো অত ভালো ছাত্র ছিলি না, স্যার প্রতিদিন তোরে বকাঝকা করতো না ক্লাসে, তুই এত কিছু কেমনে করলি? কি ব্যবসা করস? খালি ভালো ছাত্র হইলে হয় না, মাথার মধ্যে গিলু থাকতে হয়। আমার মাথার মধ্যে সেটা আছে, এটা তোদের মানতে হবে। আর ব্যবসার কথা বললি তো, সেই বিষয় নিয়ে না হয় আরেকদিন আলাপ করব। কিন্তু বন্ধু, তোর এই অবস্থা দেখে না আমার খুব কষ্ট লাগতেছে রে। কেন? আর কেন মানি, তুই তো আমাদের কলেজের সবচেয়ে বেস্ট স্টুডেন্ট ছিলি,
সবাই কইতো তুই নাকি অনেক মেধাবী, জীবনে অনেক উন্নতি করবি, কিন্তু তোরে দেখা তো মনে হইতাছে না তোর কোনো উন্নতি হয়েছে। আগেও গরিব ছিলি, এখন মনে হইতাছে আরো বেশি গরিব হইছস। এই বড় দুপুরে বউরে নিয়ে হাইটা যেতেছস, একটা রিক্সাও নিতে পারলি না। আর কি কমু, জামা কাপড়ের যে অবস্থা, মনে হয় বউরও একটা জামা কাপড় দিতে পারস না। আচ্ছা যাই হোক, তুই এক কাজ করিস, আমার অফিসে আসিস, আমি তোর জামা কাপড় কিনা দিব না। আর শোন, তোর বউরও ভালো ভালো ড্রেস কিনা দিব, আসিস কিন্তু। না দরকার নেই, তোর দেখে ভালো লাগতেছে, তুই অনেক ভালো আছোস, আমরাও মাশাআল্লাহ আমগো জায়গায় ভালো আছি। কেমন যে ভালো আছোস সেটা তো তোর দেখেই আমি বুঝতেছি। কি সোনিয়া, কিছু যে বলতেছো না, আমার চিনতে পারছো? হ্যাঁ চিনতে পারছি, আগে তো প্রায় আমার বাসার সামনে এসে দাঁড়াই থাকতো। হ্যাঁ ঠিকই কইছো, আমি এক সময় তোমার পিছন পিছন ঘুরতাম। আমি খারাপ ছাত্র দেখা তুমি আমার বার্তাই দিতা না, আমি নাকি বখাটে। আনিস মেধাবী ছাত্র দেখা তারে বিয়া করছো, এখন এই মেধাবী ছাত্রের বিয়া করে তুমি কি পাইছো? এই দুপুরবেলা রাস্তা দিয়ে হাঁটায় নিতাস, অথচ তুমি যদি আমারই বিয়া করতা তাহলে কি করতা? তুমি রানী হয়ে থাকতা। এই যে এসি গাড়ি আছে না, এটা তো চলতে করতে পারে। অবশ্য কথায় আছে না, মানিকে মানিক চিনে, শুকনা কাঠির টুকরা কখনো মানিক চিনে। ভাবছিলাম পোশাক আশাক দেখে তোর মধ্যে একটা পরিবর্তন হয়েছে, তোর বাহ্যিক পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু মন মানসিকতার পরিবর্তন হয় নাই। যা সাজ্জা যা যা। আর শোন, তোদেরকে না এই রাস্তার মধ্যে হাঁটতে দেখে খুবই ভালো লাগতেছে। দেখছো, আজকে আবার প্রমাণ হয়ে গেল আমি যে তোমাকে বিয়ে করে ভুল করছি। যে ছেলে দিন রাত 24 ঘন্টা আমার পিছনে ঘুরঘুর 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 করতে থাকতো, যে ছেলেকে আমি পাত্তাই দিতাম না, সে ছেলে আজকে ঢাকা শহরে গাড়ি নিয়ে ঘুরতেছে। তারে তো টাকা পয়সা হয়ে গেছে, তার ঢাকা শহরে 3-3টা বাড়ি আছে। ইস, যে আমি তোমার সাথে প্রেম করতে গেলাম, আজকে যদি আমি তাকে বিয়ে করতাম তাহলে তার গাড়ি নিয়ে আমি ঢাকা শহরে ঘুরতে পারবো। সোনিয়া, ফারুকের বিষয়ে অনেক তথ্যই আমার কাছে আছে। ওর যত ইনকাম আছে সব 2 নম্বরই উপায়ে মানুষের হক মাইরা। আমি চাইলেই তো 2 নম্বরই পথে ইনকাম করতে পারি না সোনিয়া, মানুষের হক মারতে পারি না, আমার বিবেক বাধা দেয়। চুপ করো, যেভাবেই হোক টাকা পয়সা তো বানাইছে, তোমার মতো ধুইকা ধুইকা তার জীবন চালাইতে হইতেছে। ইস, কেন যে আমি তার সাথে প্রেম না করে তোমার সাথে প্রেম করতে গেছিলাম, কেন যে আমি তাকে বিয়ে না করে তোমাকে বিয়ে করছি। আমার তো এখন নিজের উপর আফসোস হচ্ছে, নিজের হাতে নিজের জীবনটা আমি নষ্ট করে ফেলছি। দেখ ভালো লাগে। মে আই কামিং স্যার? আরে আনোয়ার সাহেব, আসুন আসুন। কি ব্যাপার, আপনি এই মাছ মুরগি কলা এগুলো নিয়ে অফিসে কেন আসছেন? স্যার একটু গ্রামের বাড়িতে গিয়েছিলাম, গিয়ে দেখলাম আমার মা মুরগি পালে। আপনি তো আবার দেশি মুরগি পছন্দ করেন, এই জন্য আপনার জন্য 2টা দেশি মুরগি নিয়ে এসেছি স্যার। আর এই যে মাছ স্যার, একদম আমাদের পুকুরের মাছ স্যার, ফরমালিন মুক্ত স্যার। তো চিন্তা করলাম আপনার জন্য ফ্রেশ ফরমালিন মুক্ত মাছ নিয়ে যাই স্যার। আর এই যে কলা, এই কলা গাছটা আমার আব্বা লাগাইছিল স্যার, আব্বা তো নাই, বাড়ি থেকে দেখলাম কলা হয়েছে স্যার, এর জন্য 1 ফানা কলা নিয়ে আসলাম। একদম সবগুলো ফ্রেশ ফ্রেশ খাবার স্যার, ফরমালিন মুক্ত। আপনি আমার ব্যাপারে এত চিন্তা করেন দেখে খুব ভালো লাগলো। আপনি রাখুন রাখুন, এগুলো ফ্রেশ জিনিস তো, খেতে মজা লাগবে আর কি, রাখুন। থ্যাংক ইউ স্যার, আপনি এগুলো রেখেছেন, আমি ধন্য হয়ে গেলাম স্যার। আচ্ছা স্যার, আনিস সাহেব কি এবার প্রমোশন পাচ্ছে? হ্যাঁ, আনিস সাহেব এবছরই প্রমোশন পাচ্ছেন। উনি তো খুব ভালো একজন এমপ্লয়ি, খুবই কর্মঠ এবং খুবই সৎ, তাই কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে ওনাকে এই বছর প্রমোশন দিবে। স্যার আমার না একটা প্রমোশনের খুব দরকার, প্লিজ আমার প্রমোশনের ব্যাপারটা একটু দেখেন। কোম্পানি তো এই বছর একজনকে প্রমোশন দিবে, এই বছর আনিস সাহেব পাক, আপনারা সামনের বছর দেখুন। স্যার এই বছরের সে একদিনকে আমি হতে পারি না? না মানে আনিস সাহেবের জায়গায় যদি প্রমোশনটা আমাকে দেন, আপনার জন্য স্পেশাল গিফট আছে স্যার। ডান, কোনো সমস্যা নেই, এই বছর আপনারই প্রমোশন হবে। আনিস সাহেবের প্রমোশন নেক্সট ইয়ার দেখবো। স্যার আপনি শুধু আনিস সাহেবকে একটু ডেকে বলে দেন যে মানে প্রমোশনটা আমার হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই ডেকে বলে দিচ্ছি। আনিস সাহেবকে পাঠাবো।
মে আই কাম ইন স্যার? হ্যাঁ আনিস সাহেব আসুন। দেখুন, আপনাকে একটা সংবাদ দেওয়ার জন্য এখানে ডেকে পাঠিয়েছি। আপনার জন্য একটা ব্যাড নিউজ আছে। আপনার সামনের মাসে যে প্রমোশনটা হওয়ার কথা ছিল সেই প্রমোশনটা এই মাসে আর হচ্ছে না। স্যার, আমার প্রমোশনটা হচ্ছে না কেন স্যার? কারণ কোম্পানি আপনার সাথে বেটার একজন পারফর্মারকে পেয়েছে, কোম্পানি তাকেই প্রমোশন দিবে। আর এই বেটার পারফর্মার হচ্ছে আনোয়ার সাহেব। আনোয়ার সাহেব আমার চেয়ে বেটার পারফর্মার? এত কথা বলছেন কেন? কোম্পানি একটা সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত আপনাকে মেনে নিতে হবে। আপনার যে ব্যাপারটা প্রমোশনে, সেটা আমরা সামনের বছর বিবেচনা করব, এই তো, আর তো কিছু না। কিন্তু আনোয়ার সাহেব আনিস সাহেব, আপনি বেশি কথা বলতেছেন। যান তো, আপনি আপনার কাজ করুন। বলেছি তো আপনার প্রমোশন নেক্সট ইয়ারে দেখবো। যান, কাজ করুন, যান। শোনো না আনিস, আমার মোবাইলটা না নষ্ট হয়ে গেছে, চার্জ থাকে না, আর একটু পর পর হ্যাং হয়ে যায়। তুমি আমাকে একটা নতুন ফোন কিনে দিবা? এমনি আমি সংসার চালাতে হিমশিম খাইতেছি, তার মধ্যে তুমি চাইছো তো নতুন ফোন। আচ্ছা যাও, হাতে টাকা পয়সা আসলে তোমার আমি একটা টাচ মোবাইল কিনে দিব। কিসের টাচ মোবাইল? তুমি আমাকে আইফোন কিনে দিবা? তোমার কি মাথা ঠিক আছে? আইফোনের দাম জানো? একটা আইফোনের দাম 1.5-2 লাখ টাকা। তাতে কি হয়েছে? আমি তোমার বউ, তোমার বউকে তুমি 1.5-2 লাখ টাকার একটা আইফোন কিনে দিতে পারবা না? না, পারি না, আমার সেই সামর্থ্য নাই। যাও, সামনে থেকে যাও, খামাখা বিরক্ত করো না তো, যাও। আমি কোথাও যাব না। আমি কোনো কথা বলে তোমার কাছে এখন বিরক্ত লাগে। তুমি কি জানো, পাশের বাসার ভাবি, ওনার জামাই ওনাকে 5টা শাড়ি কিনে দিছে, এক একটা শাড়ির দাম 12,000 টাকা, সাথে একটা আইফোনও কিনে দিছে। ভাবির জামাই যদি ভাবির এত কিছু কিনে দিতে পারে, তুমি কি আমাকে সামান্য একটা আইফোন কিনে দিতে পারবে না? এক কথা বারবার বলবো, আমি দিতে পারবো না, কারণ আমার কাছে টাকা নাই। টাকা না থাকলে টাকা ম্যানেজ করো। এমনি তো বিয়ের পর থেকে কিন্তু আমি তোমার কাছে কিছুই চাইনি। আগামী সপ্তাহের মধ্যে তুমি আমাকে একটা আইফোন দিবা। আমি আইফোন দিয়ে ছবি তুলে ফেসবুকে ছবি দিব, তারপর ভিডিও করে টিকটকে ভিডিও ছাড়বো। সোনিয়া, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি টিকটক করে ফেসবুকে ছাড়বে মানে? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আগামী 1 সপ্তাহের মধ্যে যদি তুই আমাকে আইফোন কিনে না দেস, পাগলামি কাকে বলে তুই দেখবি, ফকিন্নির বাচ্চা। এত বড় সাহস তোমার? তুমি আমারে বলো ফকিন্নির বাচ্চা? এই, তুমি জানতা না আমি যে ফকিন্নির বাচ্চা? তাহলে ফকিন্নির বাচ্চার বিয়ে করছো কেন? তোমার যদি এত চাহিদা থাকে, তুমি সেটা আমারে বিয়ের আগে বলতা, আমি অন্য সিদ্ধান্ত নিতাম। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলছস? আমি আজকে তোর সংসারের সবকিছু ভাঙিয়ে ফেলবো, সবকিছু ভাঙিয়ে। সোনিয়া, সোনিয়া, বাড়াবাড়ি হইতেছে কিন্তু, করে দিলাম। সোনিয়া, এই কি ব্যাপার বৌমা? এই তুমি কি শুরু করছো? বোমা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এই জিনিসপত্র ভাঙচুর করতেছো? এই জিনিসপত্র কি তোমার বাপের বাড়িতে আছে নাকি যে জিনিসপত্র ভাঙতেছো তুমি? আপনার ছেলের কত বড় সাহস, সে আমার গায়ে হাত তুলছে। আমার কোনো আবদার, আমার কোনো শখ আহ্লাদ, কোনো কিছু সে পূরণ করতে পারে না। এই ফকির, তুই আমার গায়ে হাত তুলছিস না? আমি এক্ষুনি আমার আব্বা আর আমার বড় বোনকে ফোন দিয়া খবর দিতেছি, তারা এসে তোর খবর কেটে ছেড়ে দিবে। যা, এক্ষুনি বিচার দে। আর ভয় পাই না, খুব ভয় দেখাইছস। ফাজিলের ফাজিল কোথাকার। তোরা আমি আগেই কইছিলাম, প্রেম প্রীতি করে বিয়ে শাদী করবার যাইস না। এখন ফলাফল পাইলি তো। এই বউ তোর সঙ্গে কি খারাপ ব্যবহার শুরু করছে, তোর মার সাথে আমার সাথে, আর তোর জিনিসপত্র ভাঙিয়ে চুরি কি করছে। এটা তো মেয়ে না, এটা তো কাল নাগিনি। তোর মায়ের আমার চোখ বুঝতে দে, ভালো করে বুঝবি। এই মেয়ে তোরা পাগল বানায়া রাস্তায় রাস্তায় ঘুরাইবো, মনে রাখিস। আবার ভয় দেখাইছে যে ভাই বোনে ফোন দিব, বোনের জামাইরে ফোন দিব। আসুক, দেখি কি করে। আর ভয় পাই না, অনেক সহ্য করছি, আর না। এই মাইয়া, কান্নাকাটি বন্ধ কর। কি হয়েছে খুইলা ক, না কইলে বুঝবো কেমনে? আমার কিন্তু ওখানে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, খুইলা ক তাড়াতাড়ি। আব্বা, এই অসভ্য গতকাল রাইতে আমার গায়ে হাত তুলছে। কি? বাবা, শুধু হাত তুলে নাই, আমার কাছে মাঝে কথাও বলছে। এত বড় সাহস, আমার বোনের গায়ে হাত তুলছে। আর তুই মাইর খাওয়ার পরও তুই এই বাসায় পড়ে আসছস, ওর সংসারে লাথি দিয়ে তুই বাইরে যাস। আমি চাই নাই আপু তাকে শাস্তি দেওয়ার জন্য।
আব্বা, ও আমার গায়ে হাত তুলছে না, তুমি এটার বিচার করবা, আমি এটার বিচার চাই। আমার মায়ের গায়ে হাত তুলছো না, তোমার নামে আমি নারী নির্যাতনের মামলা দেবো। আপনার নারী নির্যাতনের মামলা করবো না, আমরা কি বসে থাকুন নাকি? হ্যাঁ, আরে জামাই তার বোর গায়ে হাত তুলতেই পারে, তারে শাসন করতে গেছে, তার জন্য মামলা মোকদ্দমা আসছে কেন? আপনি আইছেন ভালো কথা, আপনি এসে এই সমস্যাটা সমাধান করতে দেবেন তা না, আর আপনি মেয়ের উস্কাই দিতেছেন। আব্বা 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 আব্বা, আপনারা একটু থামেন। আমি সোনিয়ার গায়ে এমনি এমনি হাত তুলি নাই। আপনারা সোনিয়ারে জিজ্ঞাসা করেন সোনিয়া আমার সাথে কি ব্যবহার করছে। আমার বোনকে কেন জিজ্ঞেস করবে? হ্যাঁ, আমার বোনের কোনো দোষ থাকলে তুমি আমাদের কাছে বিচার দিতা, তুমি কেন ওর গায়ে হাত তুলবা? আর তুমি কি জানো না যে হচ্ছে কি নারীর গায়ে হাত তুলে কাপুরুষরা? আর তুমি তো একটা কাপুরুষ, এই জন্যই তো আমার বোনের গায়ে হাত তুলছো। হ্যাঁ, ঠিকই কইছেন, আমি তো একটা কাপুরুষই, নাইলে এতদিন ধরে আমি এত কিছু সহ্য করবো কেন? আমার বউ আমার সাথে অন্যায় করছে, আমি তার গায়ে হাত তুলছি। তারপরেও যদি এটা আপনার দৃষ্টিতে অন্যায় মনে হয় তাহলে দেন, আপনারা সবাই মিলে আমার শাস্তি দেন। তোরে শাস্তি দিব কেন? তুই যেটা করছস একদম ঠিক করছস। বিয়াই সাহেব, আপনার মাইয়া আমার পোলারে একটুও শান্তি দেয় না, সারাক্ষণ ঝগড়াঝাটি করে, ঘ্যাসর ঘ্যাসর খ্যাসর খ্যাসর করে, ঘেউ ঘেউ ফেউ ফেউ করে। আরে ও তো একটা পুরুষ মানুষ, কতক্ষণ সহ্য করবে? আপনার মায়ারে শাসন করে, আপনার মাইয়াই খারাপ, সবকিছুর নষ্টের মূল আপনার মাইয়া। কি কইলেন আপনি? আমি নষ্টের মূল? আপনি নষ্টের মূল, আপনার ছেলে নষ্টের মূল। আপনি আপনার ছেলেরে কান পড়া দেন, আর সে এসে আমাকে হাত তুলে আমার আশেপাশে কথা বলে। আব্বা, আমি তার নামে নারী নির্যাতনের মামলা দিতে চাই, চলো আমার সাথে থানায় চলো। আপা, সোনিয়া সোনিয়া সোনিয়া, এটা নিয়ে আর বাড়াবাড়ি করো না। আমি তোমার কাছে মাপ চাইতেছি, আমি তোমার কাছে মাপ চাইতেছি, আমার ভুল হয়েছে। তারপরও যদি তোমার মন না গলে আমি তোমার পাও ধরে মাপ চাবো। এরকম কইরো না সোনিয়া, আমি আর সহ্য করতে পারতেছি না সোনিয়া, আমি আর সহ্য করতে পারতেছি না। এটা তুই কি করলি বাদান? তুই পুরুষের একটা নারীর কাছে ক্ষমা চাইলি? চাইলাম আব্বা, আমি মাপ চাইলাম, কারণ আমি আমার বউর অনেক ভালোবাসি। শেষ দিন পর্যন্ত আমি ওর সাথেই সংসারটা করতে চাই। সংসার এক লগে থাকতে গেলে কাউরে না কাউরে তো ছাড় দিতই বাবা, ছাড়টা নাইলে আমিই দিলাম। আনিস, এইভাবে আর কতদিন বলো? কত বছর হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে, এখন পর্যন্ত আমাদের একটা বাচ্চা কাচ্চা হলো না। দিন দিন আমাদের বয়স বাড়তেছে না কমতেছে? কবে বাচ্চা নিবা তুমি? আমি বুড়ি হয়ে গেলে? আরে সংসারে যারা আছে তাগো চাহিদাই তো পূরণ করতে পারতেছি না ঠিক মতো। এর মধ্যে আরেকটা নতুন মেহমান আসলে তার চাহিদা পূরণ করতে পারবো? তার মানে কি তুমি কি কোনোদিনও বাচ্চা কাচ্চা নিবা না? বাচ্চা কাচ্চা নিব না এটা তো বলি নাই। প্রত্যেকটা পুরুষের জীবনেই স্বপ্ন থাকে বাপ ডাক শোনার। আমারও সেই তীব্র আকাঙ্ক্ষা আছে, কিন্তু আমার অর্থনৈতিক যে অবস্থা, এই মুহূর্তে যদি বাড়িতে নতুন মেহমান আসে, বাচ্চাটার তো সব চাহিদা আমি পূরণ করতে পারবো না। আমার অর্থনৈতিক অবস্থার একটু পরিবর্তন ঘটুক, ইনশাল্লাহ বাচ্চা কাচ্চা নিব। তুমি যে সৎভাবে চলো, সদা সত্য কথা বলো, এই যুগে এত সৎ থেকে নিজের অবস্থান জীবনও পরিবর্তন করতে পারবে না। শুনো, নিজের অবস্থান পরিবর্তন করার জন্য একটু অসৎ হও, একটু মিথ্যা কথা বলো, একটু চিটারি বাটপারি করো, তাইলেই না তোমার অবস্থান পরিবর্তন হবে, তুমি অনেক বড় হতে পারবা। মানে বুঝো না? ওই যে পাশের বাসার ভাবি, সে আমাকে বলছে তার জামাই মাসে বেতন পায় মাত্র 25,000 টাকা, আর ঘুষ পায় 2 থেকে 3 লাখ টাকা। আমি বলি কি আনিস, তুমি ঘুষ নেওয়া শুরু করে দাও, তাইলে তোমার ইনকাম বাড়বে, আমাদের অবস্থানও পরিবর্তন হবে। সোনিয়া, তুমি আমাকে ঘুষ খাইতে বলতেছো? আমি খাবো ঘুষ? এত অবাক হওয়ার তো কিছু নাই, এই যুগে কেউ সাধু না, বুঝছো? সবাই 2 নাম্বারই কাজ করে বড় লোক হইতেছে। আর 25,000 টাকার বেতনের চাকরিতে তুমি তোমার অভাব অনটন জীবনও দূর করতে পারবে না। তোমার ইনকাম বাড়াইতে হবে, আর ইনকাম বাড়ানোর একটাই রাস্তা, তোমার ঘুষ খাইতে হবে। অসম্ভব সোনিয়া, অসম্ভব। পারতপক্ষে আমি কোনোদিন মিথ্যা কথা কই নাই, কারোর সাথে কোনো অন্যায় করি নাই, কারো হক মারি নাই, কোনোদিন একটা ঘুষের টাকা আমি হাত দেই নাই। তুমি কান খুইলা শুইনা রাখো, আমার পক্ষে ঘুষ খাওয়া সম্ভব না। আরে বাবা, তোমার ঘুষ খাওয়া লাগবে না তো, তুমি ওই ঘুষের টাকা আমার কাছে এনে দাও, আমি ওই টাকা খরচ করব, আমি আমার সকাল্লাদ পূরণ করব। আমার যে দিন দিন বয়স বাড়তেছে সেদিকে তোমার খেয়াল আছে? আমি কি আমার সকাল্লাদ বুড়া বয়সে পূরণ করব? দেখো, আমি কিন্তু তোমাকে সাফ সাফ বলে দিতেছি আনিস, আমি যেভাবে বলতেছি সেভাবে করো, নাহলে তোমাকে আর তোমার সংসার ছাড়তে আমি দ্বিতীয়বার চিন্তা করব।
ভাই আমার চাকরির কি ব্যবস্থা করলেন? ভাই আমার চাকরিটা লাগবো ভাই, আমার চাকরিটা না হইলে আমার গার্লফ্রেন্ডরে ওর আব্বা অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবো, আপনি চাকরিটার একটু ব্যবস্থা করেন। না ভাই, আপনি তো ইন্টারভিউ ভালো দিচ্ছেন, কিন্তু সমস্যা হচ্ছে কি স্যার এখন পর্যন্ত কিছু বলে নাই। স্যারের অন্য কোনো ক্যান্ডিডেট আছে কিনা সেটাও বুঝতে পারতেছি না। স্যার না বললে তো ভাই আপনারা নেওয়া যাইতেছে না। আমি বুঝছি ভাই আপনার বস কিসের জন্য রাজি হইতেছে না, মনে হয় টাকা লাগবে তাই না? ভাই টাকা লাগলে আমি টাকা দেবো, তারপর আপনি আমার চাকরিটা দেন। এই যে ভাই আমি লগে 1 লাখ টাকা নিয়ে আসছি, এই টাকাটা লোন, চাকরিটা হয়ে গেলে আমি আপনার আরো 1 লাখ টাকা দেবো লোন ভাই। না কি কোন ভাই, টাকা টুকা লাগবো না, চাকরি হইলে আপনার এমনি হইব, টাকা লাগবো না ভাই, আপনার টাকা নিয়ে যান। ভাই আমি তো আপনার ঘুষ দিতেছি না, আমি খুশি হয়ে দিতেছি, আপনি একটু চাকরির ব্যবস্থা করে দেন ভাই। নিজের অবস্থান পরিবর্তন করার জন্য একটু অসৎ হও, একটু মিথ্যা কথা বলো, একটু চিটারি বাটপারি করো, তাইলেই না তোমার অবস্থান পরিবর্তন হবে, তুমি অনেক বড় হতে পারবা। মানে? ওই যে পাশের বাসার ভাবি, সে আমাকে বলছে তার জামাই মাসে বেতন পায় মাত্র 25,000 টাকা আর ঘুষ পায় 2 থেকে 3 লাখ টাকা। আমি বলি কি আনিস, তুমি ঘুষ নেওয়া শুরু করে দাও, তাইলে তোমার ইনকাম বাড়বে, আমাদের অবস্থানও পরিবর্তন হবে। আনিস ভাই কি ভাবতেছেন আপনি? লোন না, টাকাটা লোন ভাই, আমার চাকরিটা খুব দরকার, আপনি টাকাটা নিলেই আমার চাকরিটা মনে হয় হয়ে যাবে, লোন না। কেউ জানবো না তো? না ভাই, ভাই আমি আছি, কেউ জানবো না ভাই, আপনি আর আমি ছাড়া কেউ জানবো না, আমি কইলাম লোন রাখেন রাখেন, আপনি আপনার কাছে জানবো না তো? কেউ জানবো না ভাই, রাখেন ভাই। দেখেন ভাই আমার খালি চাকরিটা লাগবে ভাই, আমি জীবনে প্রথম কার কাছ থেকে। স্যার এই যে দেখেন স্যার, ঘুষ খেয়ে চাকরি দিতেছে মানুষকে, এরকম একবার না স্যার, কয়েকবার সে করছে। আমি তার এই ভোলা ভালা চেহারাটা দেখে মনে করছি ভালো মানুষ, আর আমি কিচ্ছু বলিনি স্যার। স্যার আপনি যখন থেকে আমার প্রমোশন দিচ্ছেন এরপর থেকে সে ঘুষ খাওয়া শুরু করে দিচ্ছে স্যার। সে আরো কয়েকজনের থেকে ঘুষ নিচ্ছে স্যার, আমি এতদিন লজ্জায় শরমে কিচ্ছু বলি নাই স্যার। সেই যে হালাবুলা অসহায়ের মতো চেহারা করে রাখে না, সে আসলে অসহায় না স্যার, ও একটা হটপট চিটার, একটা ঘুষখোর। ও যে এরকম ঘুষ খায়, যদি এমডি স্যার জানতে পারে এই অফিসে তো বদনাম হয়ে যাবো স্যার, আপনারা আমার আমাকে সবার চাকরি নিয়ে টানাটা লেগে যাবো। ওরা একটা লাত্তি মেরে অফিস থেকে বাই করেন না কেন স্যার? স্কাউন্ডাল ছোট লোক যেন কোথাকার ঘুষখোর, তোর এত বড় সাহস তুই আমার অফিসে এসে আমার সামনে তুই ঘুষ খাওয়ার চেষ্টা করতেছিস? স্যার 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 একদম কথা বলবি না, আজকে তোকে আমি জেলের ভাত খাওয়াবো, তোকে পুলিশে দেবো আজকে আমি। আমার মাফ করে দিন স্যার, আমি আর কোনোদিন স্যার, আমি আর কোনোদিন এটাকে স্পর্শ করবো না স্যার, আপনি আমার পুলিশে দিয়েন না স্যার। তোকে আমি জেলের ভাত খাওয়াবোই, তোকে আমি পুলিশে দিবই আজকে। স্যার আমার বাবা অসুস্থ স্যার, আমার স্ত্রী স্যার, প্রত্যেকটা লোক আমার প্রতি নির্ভরশীল স্যার। স্যার আপনি যদি আমার পুলিশে দেন স্যার, আমার পরিবার এই সমাজে মুখ দেখাতে পারবে না স্যার। স্যার আপনি আমার মাফ করে দিন স্যার, আমার একবার সুযোগ দেন স্যার। শুধুমাত্র তোর বাবা মা তোর ফ্যামিলির কথা চিন্তা করে আমি তোকে পুলিশে দিলাম না, কিন্তু এই অফিসে তুই আর এক মুহূর্তের জন্য থাকতে পারবি না। এই মুহূর্তে আমি তোকে ফায়ার করলাম, জাস্ট গেট আউট ফ্রম মাই অফিস। না স্যার আপনি এই কাজটা করেন না স্যার, আমার ইনকামের উপর আমার পুরো পরিবার নির্ভরশীল। আমার বাবা মা অসুস্থ স্যার, ওনাদের চিকিৎসা, ওনাদের ওষুধ সব স্যার আমার এই স্যালারি থেকে স্যার। স্যার লোকগুলি না খেয়ে মারা যাবে স্যার, লোকগুলি না খেয়ে মারা যাবে স্যার। আমি যদি ওষুধ ব্যবস্থা না করতে পারি, আমার স্ত্রীর চাহিদা পূরণ করতে না পারি, ওরা আমার ভুল বুঝবো, ভাববো আমি অকর্ম, আমি যোগ্যতাহীন স্যার। স্যার এত বড় শাস্তিটা দিয়েন না স্যার। স্যার আপনি পায়ে ধরি স্যার, পায়ে ধরি স্যার, আর কোনোদিনই ভুল হবো না স্যার। স্যার ভুল হবো না স্যার। স্যার যদি আজকে আমার চাকরিটা চলে যায়, স্যার আমার মানুষের দ্বারে দ্বারে হাত পাততে হইব স্যার। স্যার আমার ভিক্ষা করতে হবে আমার বাবা মার চিকিৎসার জন্য স্যার। স্যার স্যার আপনি শুধু আপনাকে একটু আমার জায়গায় চিন্তা করেন স্যার, আপনার পায়ে ধরি স্যার। তোর জায়গায় আমি কখনোই আসবো, আর তোর মতো স্কাউন্ডেলের, তোর মতো ঘুষ করে ভিক্ষা করে খাওয়া উচিত। জাস্ট গেট আউট ফ্রম মাই অফিস, গেট আউট। আনোয়ার সাহেব দাঁড়িয়ে আছেন কেন? ওনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করুন। স্যার আমার বাবা অসুস্থ স্যার, আপনি বের হন, অফিস থেকে বের হন স্যার। স্যার
কত বালা বালা সম্মত হয়েছে চলে গা আমার মতের বিরুদ্ধে গিয়া এই পোলার তুই বিয়া করছিস কইছস হ্যাঁ নাকি সবচেয়ে বেশি যোগ্য পুরুষ এখন কেমন যোগ্য পুরুষ প্রমাণ পাইছস আব্বা আমার ভুল হয়ে গেছে ভাবছিলাম ভালো স্টুডেন্ট ভালো চাকরি করবে তোমার মেয়েকে সুখে রাখবে শান্তিতে রাখবে কিন্তু এখন তো দেখি তার চাকরিই নাই আমিও সংসার করতে পারবো না তুমি আমাকে তোমার সাথে বাসায় নিয়ে চলো তো কয়েকদিনের মধ্যে আমি তাকে ডিভোর্স লেটার পাঠাই অনেক কিছু তো শুনলা আর কিছু শুনতে চাও চলো আমরা গ্রামের বাড়িতে চলে যাই আমরা এমন কোনো সন্তান জন্ম দিই নাই যে বাবা মার দায়িত্ব নিব সারা জীবন ঘুষ খাওয়ার অপরাধে তোমার পোলা চাকরি গেছে লোক জানাজানি হয়ে গেলে মুখ ঢাইতে পারবো আমরা এই তুই কেমন পুরুষ রে তোর জন্ম দেখে আমরা পাপ করছি না তোমরা কেউ কোনো পাপ করো নাই পুরুষ হয়ে জন্ম নেওয়াটাই আমার আজন্মের পাপ ছিল তবে এই দেশে আমার মতো পাপীর সংখ্যা হাজারে হাজারে লাখে লাখে এরা সবাই মানব সন্তান হয়ে জন্মাইছে ঠিকই কেউ পুরুষ হয়ে উঠতে পারে নাই আর পুরুষ হয়ে না ওঠার যন্ত্রণা যে কত কঠিন কত ভয়াবহ প্রতিনিয়ত হারে হারে টের পাই কারণ পুরুষের সাফল্যের ভাগ সবাই নিল ব্যর্থতার ভাগ তো কেউ নিতে চায় না কারণ সবাই মনে করে পুরুষ জন্মগ্রহণ করছে পরিবারের অন্যান্য সদস্যদের চাহিদা মেটানোর জন্য অনেকে ভুলেই যায় পুরুষ নামক মানুষটার মধ্যেও একটা মন আছে একটা হৃদয় আছে হৃৎপিণ্ড নামক একটা বস্তু আছে প্রিয়জনের কথার আঘাতে সেই হৃৎপিণ্ডটা না কাইপা ওঠে ভুলা যাইবই না কেন কও কারণ পুরুষ তো কখনো কারো প্রিয়জন হয়ে উঠতে পারে না সব সময় পুরুষ প্রয়োজনই কাজে লাগে জানো সোনিয়া পুরুষ মানুষ সবসময় চোখ দিয়ে কান্না করে না মুখ দিয়েও আর্তনাদ করে না পুরুষের মন কান্দে হৃদয় আর্তনাদ করে পুরুষ আবার সেই আর্তনাদ বুকের মধ্যেই চাপ দিয়ে ধরে রাখে যাতে প্রিয়জনরা না শুনতে পারে যদি কষ্ট পায় সদ্যভূমিষ্ঠ একটা বাচ্চা যেমন স্বভাবজত কারণে কান্না করে উঠে একটা পুরুষ মানুষও সামর্থ্য না থাকার পরও শুধুমাত্র প্রিয়জনের মুখে হাসি ফুটাইব দেখা স্বভাবজত কারণে বইলা ফেলায় যে আরে এত চিন্তা করো কেন আমি আছি না একটা ব্যবস্থা হয়ে যাইব কিন্তু এই ব্যবস্থা করতে যায় ওই পুরুষ মানুষটা যে কত ধরনের অবস্থার মধ্যে দিয়ে যাইতে হয় সেইটা কেবলমাত্র ওই পুরুষ মানুষটাই জানে আমাগো সমাজে তো একটা কন্যা সন্তানের জায়গায় যদি একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করে তাহলে পরিবারের মানুষ অনেক খুশি হয় কারণ তারা জানে এই ছেলে সন্তান একদিন পুরুষ হয়ে উঠবো তাকে সব চাহিদা পূরণ করব ছেলে সন্তানটা জন্মগ্রহণ করলে ওই দিন থেকেই শুরু হয় চাওয়া পাওয়ার হিসাব এই যে আমি আজকে চাকরিটা হারাইলাম ঘুষ খাইলাম বিশ্বাস করেন এই অন্যায়ের পথে আমি আমার জন্য হাঁটি নাই এমন না আমি একটা নতুন শার্ট কিনবো একটা নতুন প্যান্ট কিনবো একবেলা পেট বইরা ভালো মন্দ খামো এই কারণে আমি ঘুষ নিতে চাই নাই আমি ঘুষ নিছিলাম যদি তোমার মুখে একটু হাসি ফুটাইতে পারি যদি তোমার চাহিদা পূরণ করতে পারি সোনিয়া অন্তত দিন শেষে অমানবিক পরিশ্রম করার পর বাড়িতে আইসা তোমাকে হাসি মুখটা তো দেখতে পারবো তোমরা তো আমার লাগে আর খারাপ ব্যবহার করবা না আমি না পারি নাই আমি ব্যর্থ হয়েছি অনেক পুরুষ এরকম পারে না না পাইরা তারা মৃত্যুর আলিঙ্গন করে পরম শান্তিতে ঘুমায় কেউ কেউ উন্মাদ হয়ে যায় যাই হোক একটা ব্যর্থ পুরুষের কথা আর কত শুনবা আব্বা তোমাকে পাই ধরি আব্বা সোনিয়া তোমার কাছে আমার শেষ রিকোয়েস্ট তোমরা এই বাড়ি ছেড়ে যাও না তোমরা কেন যাইবা ব্যর্থ তো আমি এই বাড়ি ছেড়ে আমি চলে যাইতেছি মৃত্যুর মিছিলে অথবা পৃথিবীর উন্মাদ পাগলদের নামের তালিকায় কোন একদিন হয়তো আমার নামও যোগ হইব হোক তোমরা তো ভালো থাকবা তোমরা ভালো থাকলো আমি পাগল উন্মাদ হয়ে ভালো থাকবো আমারও তোমরা মাফ করে দিও আল্লাহ ভয় লাগে তুমি আর কোনো শব্দ বইলো না আমার ভুল হয়ে গেছে তুমি আমার মাফ করে দেওয়া নিস তুমি সারা এই দুনিয়াতে আমার বসবাস অযোগ্য আমার এই ছোট্ট রাজত্বের রাজা হয়ে থাকো আমি তোমার রানী হয়ে থাকতেছি
আমি আজকে বুঝতে পারছি যে পরিবারের পুরুষের মুখে হাসি নাই, সে পরিবারের অন্য সদস্যও হাসতে পারে না। আমরা ভুলে গেছিলাম তুই একবার পুরুষ, রক্ত মাংস করে একজন মানুষ। বাবা, আমি মা হইয়াও তোর বুঝতে পারি না বাবা, তুই আমার মাফ করে দিস, মাফ করে দিস বাবা। আব্বা, আব্বা খবরদার এই কথাটা কইও না আব্বা। একটা পরিবারে যখন সব সদস্যরা ভালো থাকে, হাসি খুশি থাকে, শান্তিতে থাকে, যখন ওই পরিবারের প্রত্যেকটা মানুষ হাসতে থাকে, শুধু কান্না করে ওই পরিবারের পুরুষ সদস্যটা ওর চোখ দিয়া অশ্রু বাইরায় আব্বা, তবে সেই অশ্রু কষ্টের অশ্রু না, ওইটা আনন্দের অশ্রু আব্বা, আনন্দের অশ্রু। ওই অশ্রু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার অশ্রু আব্বা। তোমরা যদি হাসি থাকো, খুশি থাকো, আমার চেয়ে সুখী পৃথিবীতে কেউ থাকবো না আব্বা, কেউ থাকবো না। আব্বা, আব্বা কান্দেন না আব্বা, তোমরা কেউ কান্দো না। আমি তাহলে চলো